ইতিহাস কি সত্যিই নিজেকে পুনরাবৃত্তি করে? এই কথাটা আমরা সবাই কমবেশি শুনেছি, তাই না? কিন্তু এই ধারণার গভীরে আসলে কি লুকিয়ে আছে, চলুন আজ সেটাই একটু তলিয়ে দেখা যাক। তো এই বিষয়ে সবচেয়ে চালু কথাগুলোর একটা হলো মার্ক টুয়েনের নামে প্রচলিত এই উক্তিটা। মানে ঘটনাগুলো হয়তো হুবহু কপি পেস্ট হয় না, কিন্তু তার মধ্যে একটা প্যাটার্ন বা সুর ঠিকই থাকে, অনেকটা একই কবিতার নতুন লাইনের মতো, যা আমাদের মানব আচরণের মূল সুরটাকে বারবার মনে করিয়ে দেয়। কিন্তু আরেকটা মতও আছে যেটা একটু বেশি সিনিক্যাল। কার্ল মার্কস বলছেন, ইতিহাস পুনরাবৃত্তি হয় বটে, কিন্তু প্রতিবার তার মান পড়ে যায়। যা একবার ছিল বিশাল কোনো ট্র্যাজিক ঘটনা, পরেরবার যখন সেটা ফিরে আসে তখন তা একটা কমেডি বা হাসির খোরাক হয়ে দাঁড়ায়। আর ঠিক এর উল্টো কথাটাও কিন্তু বলা হয়েছে। হেগেলের মতে আমরা অতীত থেকে আসলে কিছুই শিখি না, প্রত্যেকটা মুহূর্ত এতটাই নতুন যে অতীতের জ্ঞান সেখানে কোনো কাজেই আসে না। তাহলে কোনটা ঠিক? ইতিহাস কি ছন্দে চলে, নাকি কমেডি হয়ে যায়, নাকি আমরা কিছুই শিখি না? আসুন এই তিনটে আইডিয়াকে এক এক করে কাটাছেঁড়া করে দেখি ইতিহাস থেকে আসলে কি শেখার আছে। তো শুরু করা যাক ইতিহাসের এই বিখ্যাত উক্তিগুলো দিয়ে। এই তিনটে দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। চলুন প্রথমে ওই ছন্দের মিল ব্যাপারটা দিয়ে শুরু করা যাক। তো দ্বিতীয় অধ্যায় চক্রের ছন্দ। এখানে আমরা দেখব ওই ছন্দের মিল বা রাইম করার ব্যাপারটা। মানে মানুষের আচরণে কি কোনো নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে পাওয়া যায়? যেমন ধরুন, বিনিয়োগ বিশেষজ্ঞ হাওয়ার্ড মার্কস বলছেন, শেয়ার বাজারের যে ওঠা নামা সেটা কোনো মেশিন চালায় না, চালায় আমাদের আবেগ। যখন সবাই খুব আশাবাদী হয়ে ওঠে, বাজার লাফিয়ে লাফিয়ে বাড়ে। আবার যখন ভয় জেঁকে বসে, তখন সব ধবাস করে পড়ে যায়। এই যে মানুষের আবেগের দোলনা, এটাই হলো চক্রের আসল ইঞ্জিন। এখন এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। একদিকে দেখুন বাজারের ওঠানামা, যেটা চলে লোভ আর ভয়ের ওপর ভিত্তি করে। আর অন্যদিকে দেখুন একটা বিপ্লবের বিভিন্ন ধাপ। দুটো দেখতে একেবারে আলাদা জগৎ, তাই না? কিন্তু খেয়াল করে দেখুন দুটোর ভেতরের আবেগের প্যাটার্নটা কিন্তু প্রায় একই রকম। দুটোই যেন একই সুরে বাঁধা। এটা হলো ইতিহাসবিদ ক্রেন ব্রিন্টনের বিশ্লেষণ। তিনি দেখিয়েছেন যে বড় বড় বিপ্লব, যেমন ধরুন ফরাসি বা ইংলিশ বিপ্লব, প্রায় একই রকম একটা জীবনচক্র মেনে চলে। আর শেষে আসে ওই থার্মিডোরীয় প্রতিক্রিয়া, মানে চরমপন্থার ঝড় থেমে যাওয়ার পর আবার একটা শান্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। এবার আসা যাক মার্কসের সেই বিখ্যাত কথাটা, প্রথমে ট্র্যাজেডি। চলুন ইতিহাসের পাতা থেকে একটা জলজন্ত উদাহরণ দেখি, যা ছিল আক্ষরিক অর্থেই একটা বিশাল ট্র্যাজেডি, নেপোলিয়নের রাশিয়া আক্রমণ। সালটা 1812। নেপোলিয়ন প্রায় 6.5 লাখ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে রাশিয়া আক্রমণ করলেন। ভাবা যায়? সেই সময়ে ইউরোপের ইতিহাসে এত বড় সেনাবাহিনী আর দেখাই যায়নি। তার প্ল্যান ছিল এই বিশাল বাহিনী দেখেই রাশিয়া ভয়ে আত্মসমর্পণ করবে। কিন্তু নেপোলিয়নের হিসেবে একটা বড় ভুল ছিল। তিনি ভেবেছিলেন একটা বড়সড় যুদ্ধ জিতলেই কেল্লা ফতে। কিন্তু রাশিয়ানরা যুদ্ধ না করে পিছু হটতে লাগল। আর যাওয়ার সময় নিজেদের গ্রাম, শস্যের ক্ষেত সব জ্বালিয়ে দিয়ে গেল। নেপোলিয়ন যখন মস্কো পৌঁছালেন, দেখলেন একটা পোড়া খালি শহর। আর তারপরই নামল সেই ভয়ঙ্কর শীত, যা তার প্রায় পুরো সেনাবাহিনীটাকেই শেষ করে দিল। তাহলে মূল সমস্যাটা কোথায় ছিল? নেপোলিয়নের পুরো পরিকল্পনাটাই দাঁড়িয়েছিল একটা ভুলের উপর, যে প্রতিপক্ষ তার নিয়ম মেনে খেলবে, কিন্তু রাশিয়ানরা তা খেলেনি। এটাই ছিল তার কৌশলগত ট্র্যাজেডি। ঠিক আছে, এটা গেল ট্র্যাজেডি। এবার দেখা যাক প্রহসন বা ফার্স। প্রায় 100 বছর পর এই একই ঘটনার একটা প্রতিধ্বনি শোনা গেল। চলুন এবার কার্ল মার্কসের চোখ দিয়ে ব্যাপারটা দেখি। মার্কস কি বলছেন? বলছেন, আমরা যখন ইতিহাস তৈরি করি তখন আমাদের মাথায় আসলে অতীতের ভূত চেপে বসে থাকে। আমরা না জেনেই আমাদের পূর্বপুরুষদের নকল করতে থাকি, আর এই নকল করতে গিয়েই ট্র্যাজেডি হয়ে যায় প্রহসন। এখানেই পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। নেপোলিয়নের ভুলটা ছিল একটা হিসেব কষা জুয়া, যদিও সেটা বিপর্যয় ডেকে এনেছিল। অন্যদিকে হিটলারের রাশিয়া আক্রমণ প্রথম থেকেই তার নিজের মতাদর্শের কারণে পঙ্গু ছিল। তার প্ল্যানিংয়ে এমন সব ভুল ছিল যা কোনো সাধারণ সেনাপতি করত না। এটাই হলো প্রহসন, যেখানে অযোগ্যতা আর অহংকার মিলে একটা বিপর্যয় তৈরি করে।
একটা খুব চালু কথা আছে যে নেপোলিয়ন আর হিটলার দুজনেই নাকি রাশিয়ার শীতের কাছে হেরে গিয়েছিলেন, মানে জেনারেল উইন্টারের কাছে। কিন্তু সত্যিটা হলো ওরা দুজনেই আক্রমণ করেছিল জুন মাসে। তাদের বেশিরভাগ সৈন্য মারা গিয়েছিল ঠান্ডা শুরু হওয়ার আগেই, খাবারের অভাবে, অসুখে। আসল কারণ ছিল লজিস্টিক্সের ব্যর্থতা আর রাশিয়ার বিশালত্বকে পাত্তা না দেওয়া। শীত ছিল স্রেফ কফিনের শেষ পেরেক। আচ্ছা, যদি প্যাটার্নগুলো এতই স্পষ্ট হয় তাহলে নেতারা বারবার একই ভুল কেন করেন? এখানে হেগেলের কথাটা চলে আসে, যা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন। যদি সবকিছুই এতই পরিষ্কার হয়, তাহলে আমরা ইতিহাস থেকে শিখি না কেন? হেগেলের যুক্তিটা বেশ মজার। তিনি বলছেন, প্রত্যেকটা সময়ের পরিস্থিতি এতটাই আলাদা হয় যে অতীতের শিক্ষা সেখানে কোনো কাজেই লাগে না। বর্তমানের চাপ, তখনকার সমস্যাগুলো এত বেশি বাস্তব মনে হয় যে অতীতের জ্ঞানকে ফ্যাকাশে অকেজো বলে মনে হয়। নেতারা ভাবেন, আগেরবার যা হয়েছিল হয়েছিল, কিন্তু আমাদের সময়টা অন্যরকম। তাহলে কি ইতিহাস পড়াটাই বৃথা? যদি এটা আমাদের কোনো কাজেই না আসে, তাহলে এর আসল মূল্যটা কোথায়? না, বৃথা নয়। আসলে ইতিহাসের কাজ ভবিষ্যতের কোনো ফর্মুলা দেওয়ার নয়। এটা কোনো জ্যোতিষশাস্ত্র নয় যে আপনাকে বলে দেবে কাল কি হবে। এর আসল কাজ হলো আমাদের চিন্তাভাবনার জন্য একটা কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেওয়া। তাহলে ইতিহাস আমাদের ঠিক কি শেখায়? এটা আমাদের মানুষের সাইকোলজির কিছু কমন প্যাটার্ন চিনতে শেখায়। এটা আমাদের উদ্ধত্ত বা অতিরিক্ত আত্মবিশ্বাসের বিপদ সম্পর্কে সাবধান করে। সবচেয়ে বড় কথা, এটা আমাদের বর্তমানকে বোঝার জন্য সঠিক প্রশ্নগুলো করতে শেখায়। ইতিহাস আমাদের কি ভাবতে হবে তা বলে না, বরং কিভাবে ভাবতে হবে সেই ট্রেনিংটা দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, অতীতের এই প্যাটার্নগুলো জানার পর আমরা কি সচেতনভাবে এই চক্র থেকে বেরোতে পারি, নাকি আমরাও সেই একই ছন্দে বাধা পড়তে বাধ্য? এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল।